আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমাদের লেকচার নাম্বার 10 শুরু হতে যাচ্ছে। তো আগের লেকচারে কিন্তু আমরা দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল সহ আরো কিছু ম্যাথ শিখছিলাম। তো আজকে আমরা হচ্ছে এর আগের ক্লাসে মানে হচ্ছে লেকচার নাম্বার 9 না, লেকচার নাম্বার 8 এ যে দ্রাব্যতার কিছু কনসেপ্ট দেখছিলাম, সেগুলোর কিছু স্পেশাল ম্যাথ দেখব। আসলে স্পেশাল শুধু নামের আরকি, সেরকম স্পেশাল কিছু থাকবে না। জাস্ট আমরা ওই সূত্রটা কিভাবে এপ্লাই করতে হয় সেটুকু শিখব। তারপর আমরা আরকি ধীরে, ধীরে আরো কমপ্লেক্স ম্যাথের দিকে যাব। কারণ যেহেতু এটা বেসিক টু অ্যাডমিশন জার্নি, সুতরাং আমাদের অনেক কিছুই শিখতে হবে। আচ্ছা, তাহলে দেখো প্রশ্নে কি বলছে? দ্রাব্যতা কি জিনিস এটা এতদিনে তোমরা শিখে গেছো অলরেডি। কারণ দ্রাব্যতা নিয়ে আর তেমন কিছু বলার নাই। আচ্ছা, হ্যাঁ, দ্রাব্যতা নিয়ে তেমন কিছু বলার নাই। তাহলে আমরা প্রশ্নটাকে পড়ে একটু এনালাইসিস করি যে এখানে চাইছেটা কি? চাইছে হচ্ছে আগে দেখবা প্রশ্নবোধকের আগে কি, কি জিনিস আছে? প্রশ্নবোধকের আছে কি পরিমাণ লবণ অধঃক্ষিপ্ত হবে? কি পরিমাণ লবণ অধঃক্ষিপ্ত হবে তার মানে কি বুঝাচ্ছে? যে আমার তাপমাত্রাটা কমবে। উপরে কিন্তু অলরেডি দেয়া আছে যে শীতল করা হলো। আমরা এখন অঙ্কটাতে যাই। বেশি উগি চুগি কথা না বলে আমরা হচ্ছে অঙ্কটাতে যাই। আমার কিন্তু প্রশ্নে ডিরেক্ট বলে নাই, ভালো করে খেয়াল করো। আচ্ছা না, বলে দিছে, এইটাতে বলছে। কিছু কিছু ম্যাথ আছে ডিরেক্ট বলে না। তো যাই হোক, 70 ml পানি মানেই কিন্তু আমাদের 70 গ্রাম। হয়তো সমস্যা হবে যে ভাই উপরে তো 100 গ্রাম পানিতে দেয়া আছে, কিন্তু আপনি দিছে 70 ml। তাহলে কি করব? কিচ্ছু ভয় পাওয়ার কারণ নাই। স্বাভাবিকভাবে যদি তোমার কোনো আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব যদি দেয়া না থাকে, তাহলে হচ্ছে আমরা কিন্তু 1 ml সমান 1 গ্রাম ধরে নিতে পারবো। কিসের ক্ষেত্রে? শুধুমাত্র কিন্তু পানির ক্ষেত্রে। অন্য কিছুতে আবার বেশি বাড়াবাড়ি করতে যাও না। আচ্ছা, তাহলে যদি এটা আমরা ধরতে পারি, তাহলে 70 ml পানি সমান কি হবে? 70 ml সমান হবে আমার 70 গ্রাম। এই তো আমাদের ঝামেলা কিন্তু মিটে গেল। তাহলে এখন আমাকে কি করতে হবে? 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 70 গ্রাম পানিতে কি পরিমাণ লবণ আছে বা কি পরিমাণ লবণ রাখলে আমার সম্পৃক্ত হবে সেটা হিসাব করতে হবে। তারপরে 30 ডিগ্রিতে কত থাকতে পারে সেটা হিসাব করতে হবে। এখন আছে আর থাকতে পারে, এটার পার্থক্যটাই আমার অধঃক্ষেপ হবে না? তো ওই জিনিসটা এখন আমরা ম্যাথে সলভ করি। তাহলে প্রথমে আমরা করব 85 ডিগ্রি সেলসিয়াসের জন্য। 85 ডিগ্রি সেলসিয়াসের জন্য 100 গ্রাম পানিতে সম্পৃক্ত করতে আর কি, 100 গ্রাম পানির দ্রবণে পানিতে দ্রব্য কতটুকু বললাম? 150 গ্রাম। তাহলে এইখান থেকে 70 গ্রাম বের করতে পারবো আমরা। 70 গ্রাম আমরা বের করব ঐকিক নিয়মে। খুবই সহজ। ঐকিক নিয়মে করতে গেলে আমার হবে হচ্ছে 150 গুণ 70 ডিভাইডেড বাই কত? 150 গুণ 70 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে এটা সলভ করলে আমার কি আসে? এখানে আসে আমার 105 গ্রাম। এইটা হচ্ছে আমার আছে। এটা হচ্ছে আমার আছে। আর এখন আমি করব কি, ঠান্ডা করব। অর্থাৎ 85 ডিগ্রি থেকে আমি 30 ডিগ্রি সেলসিয়াসে যাব। তো আমরা লাস্ট দিনে কি শিখছি? দ্রাব্যতায় তাপমাত্রার প্রভাবে তাপমাত্রা কমলে সাধারণত দ্রাব্যতা হ্রাস পায়। এখন বেশ কিছু যৌগের জন্য আলাদা আলাদা সেই লবণগুলো হচ্ছে আমাদের লেকচার নাম্বার 9 তোমরা পাবা। যারা লেকচার নাম্বার 10 দেখতেছো তারা অবশ্যই 9 গিয়ে দ্রাব্যতায় তাপমাত্রার প্রভাবটা পড়ে আসবে। ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর একটা কিন্তু ব্যতিক্রম আছে, গ্লোবাল লবণ। সেটা মাস্ট জানতেই হবে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমরা আবার দেখব। তাহলে দেখো 30 ডিগ্রি সেলসিয়াসে কি আছে? 100 গ্রাম পানিতে 85 গ্রাম দ্রব্য আছে। তাহলে আমরা লিখে ফেলি 100 গ্রাম পানিতে দ্রব্য আছে 85 গ্রাম। এই অবস্থায় 70 গ্রামে কত থাকবে? 70 গ্রাম পানিতে দ্রব্য থাকবে হচ্ছে 85 গুণ 70 ডিভাইডেড বাই 100। তাহলে এটা সলভ করলে কত আসে? সলভ করলে আসে হচ্ছে 59.5 গ্রাম। এইটা হচ্ছে আমার থাকতে পারে। থাকতে পারে এতটুকু, আছে এতটুকু। তাহলে অধঃক্ষিপ্ত হবে কতটুকু? বোঝা গেছে কি জিনিসটা? চ্যাট বক্সে লিখো দেখি সবাই যে ম্যাথ প্রশ্ন বুঝতে পারছো কিনা। চ্যাট বক্সে সবাই লিখে ফেলো। তাহলে হচ্ছে আমার 45.5 গ্রাম। আচ্ছা, এখন তোমাদের চ্যাট বক্সটা একটু পড়ি।
দেখি কার কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, সাবিহা বুঝতে পেরেছি, সাকিব ওকে, ওকে। ঠিক আছে। তাহলে সবাই বুঝতে পারলে তো খুবই ভালো। এখন তাহলে আমরা আসি পরেরটাতে। আচ্ছা এখানে দেখো আমার হাতের লেখা খারাপ, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে দেখে নিবা। ওখানে যা আছে এখানেও তাই আছে। ঠিক আছে। এবার এই প্রশ্নটা খুব মন দিয়ে পড়ো। তোমাদের আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় দিলাম। যারা হচ্ছে ইউটিউবে ক্লাসটা করতেছো তারা একটু পজ করে আগে প্রশ্নটা পড়বা। তোমাদের কিন্তু নিজেদের প্রশ্নটা সলভ করার এবিলিটি থাকতে হবে। পরীক্ষার হলে আমি থাকবো না। তাই পজ করে প্রশ্নটা দেখবা। তো দেখো 200 গ্রাম ভরের একটি দ্রবকে 300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। এখন আমাকে চ্যাট বক্সে উত্তর দাও, ফুটন্ত পানির তাপমাত্রা কত? এটা কিন্তু আমরা সবাই জানি। কত তাপমাত্রায় পানি ফোটা শুরু করে? চ্যাট বক্সে লিখো দেখি। সবাই লিখবা। 100, 100, 100, ওকে, ভেরি গুড। তাহলে এই 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার স্ফুটনাঙ্ক, যেটা আমরা সবাই জানি। তাহলে দেখো ডিরেক্ট কিন্তু তোমার তাপমাত্রা দেয়া থাকবে না, তোমাকে খুঁজে নিতে হবে। তারপর ওই দ্রবণটাকে আমরা কি করলাম, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলাম। এখন আগেরটার মতোই হুবহু চলে আসলো না? কত গ্রাম দ্রব পৃথক হয়ে আসবে? সেম ম্যাথ, কিন্তু হুবহু সেম ম্যাথ। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াসে আমার 300 গ্রাম পানিতে, মানে সম্পৃক্ত করার জন্য আর কি, 300 গ্রাম পানিতে দ্রব থাকে হচ্ছে মাত্র 200 গ্রাম। 200 গ্রাম। এখন আমাকে হিসাব করতে হবে কিসে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। চিন্তা করো, এই দ্রবণকেই কিন্তু, এখানে কিন্তু আমার দ্রবণের পরিমাণ চেঞ্জ হয় নাই। এইখানে যেমন আমার দ্রাবকের পরিমাণ চেঞ্জ হয়ে গেছিল, এখানে কিন্তু কিচ্ছু চেঞ্জ হয় নাই। আমার পাত্রে যেইটুকু পানি ছিল, যেইটুকু পানি ছিল সেইটুকু পানিই আছে, খেয়াল করো। শুধুমাত্র আমরা কি করছি, তাপমাত্রা বদলাইছি, যেমনটা আমরা আগের ম্যাথেও করছিলাম। এই দেখো, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমরা এখন সলভ করি। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে আমার 300 গ্রাম পানিতে কত সেটা বের করতে হবে। তো আমাদের তো ডিরেক্ট 300 গ্রাম বের করার জন্য আমাকে একটু ঐকিক নিয়ম ফলো করতে হবে। তাহলে ঐকিক নিয়মটা ফলো করি। এই যে এই ইনফরমেশন থেকে আমরা বের করতে পারবো 100 গ্রাম পানিতে দ্রব থাকবে হচ্ছে 54.4 গ্রাম। এটাই হচ্ছে ওর সম্পৃক্ত অবস্থা। তাহলে 100 গ্রাম পানিতে 25 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে দ্রব থাকবে হচ্ছে আমার 54.4 গ্রাম। এইদিকে 300 গ্রামে তাহলে কত থাকবে? 300 গ্রাম পানিতে দ্রব থাকবে হচ্ছে 54.4 ইন্টু 300 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 163.2 গ্রাম। তাহলে এখানে অধক্ষিপ্ত কত হবে? চ্যাট বক্সে লিখো দেখি অধক্ষিপ্ত কত হবে। অধক্ষিপ্ত হওয়াটাকেই বলা হয় পৃথক হয়ে আসা। প্রশ্নে কিন্তু এক একবার এক একভাবে আসবে। তাহলে চ্যাট বক্সে সবাই লিখে ফেলো। দেখি কে কত আনসার দিলা। 36.8, ভেরি গুড। তাহলে এটার আনসার হচ্ছে আমার 36.8 গ্রাম। ফাইন। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? যে কোনো সমস্যা থাকলে করতে পারো ভয়েস অন করে। আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আর কি দেয়া আছে জিনিসটা দেখে নিবা। এবার এই প্রশ্নটাও যারা ইউটিউবে দেখতেছো একটু পজ করে দেখো, আর যারা এখন আসো তোমাদের আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় দিলাম, 20 সেকেন্ড দিলাম, যাও জাস্ট রিডিং পড়ো, আর কিছু না। ওকে, দেখো তাহলে আগের প্রশ্নগুলোর সাথে কিন্তু এইটার আমরা তেমন একটা মিল পাচ্ছি না, কিন্তু আমার কনসেপ্ট কখনোই চেঞ্জ হয়নি। কনসেপ্ট আগে যা ছিল এখনো তাই আছে। খুব মন দিয়ে খেয়াল করো।
35°C তাপমাত্রায় দ্রাব্যতা 60 গ্রাম পার 100 গ্রাম পানি। তাহলে খুব মন দিয়ে চিন্তা করো, 60 গ্রাম দ্রব 100 গ্রাম পানি, এই অবস্থায় তাহলে আমার দ্রবণের ভর কত হবে? দ্রবণ সমান তো সবসময় দ্রব প্লাস দ্রাবক, তাহলে এখানে দ্রব হচ্ছে আমার 60, দ্রাবক হচ্ছে 100, তাহলে দ্রবণের ভর হয়ে যাচ্ছে আমার 160 গ্রাম। এই জিনিসটা আমরা কেন বের করলাম? এইটা থেকে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো যে আমার 160 গ্রাম, দেখো 35°C তাপমাত্রায় 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব থাকে 60 গ্রাম আর 100 গ্রাম থাকে পানি। ওই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে আমাকে কি বের করতে হবে বোঝা গেছে তো? তাহলে আমার প্রথম ক্ষেত্রে আর কি লিখে ফেলি, 35°C তাপমাত্রায় আমার দ্রবণের পরিমাণ হচ্ছে 160 গ্রাম। হোপফুলি এটা বুঝতে পারছো। তাহলে 160 গ্রাম দ্রবণে 160 গ্রাম দ্রবণকে বা দ্রবণে লিখতে পারি, দ্রবণে দ্রব থাকে হচ্ছে 60 গ্রাম। আমাকে বের করতে হবে কত? বের করতে হবে হচ্ছে 50 গ্রাম দ্রবণে। অতএব 50 গ্রাম দ্রবণে দ্রব থাকবে কত? ঐকিক নিয়ম 60 গুণ 50 ডিভাইডেড বাই 160। তাহলে এটা করলে আমার আনসার আসে হচ্ছে 18.75 গ্রাম। তাহলে দেখো 160 গ্রাম দ্রবণে আমার দ্রব থাকলো 160 গ্রাম দ্রবণে আমার দ্রব থাকলো 60 গ্রাম, আর 50 গ্রাম দ্রবণে দ্রব থাকলো 18.75 গ্রাম। এ পর্যন্ত বুঝতে পারছো না সবাই? এখন চিন্তা করো তো, এই 50 গ্রাম দ্রবণে দ্রাবক কতটুকু থাকবে? চ্যাট বক্সে লিখো দেখি, দ্রাবক কতটুকু থাকবে? সবাই পার্টিসিপেট করো, তাহলে বুঝবা যে হচ্ছে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। আমরা দ্রাবকের সূত্র কি জানি? দ্রবণ থেকে দ্রব বাদ দিলেই দ্রাবক চলে আসে। তাহলে এখানে আমার দ্রবণের ভর 50 গ্রাম, দ্রবের ভর হচ্ছে 18.75 গ্রাম। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো? এখান থেকে এইটা বিয়োগ করে দ্রাবকের ভরটা বের করে নিলাম, তাহলে 31.25 গ্রাম। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে পারলে একটু চ্যাট বক্সে লিখো যে বুঝতে পারছি বা লিখো। আর কোনো সমস্যা থাকলে আনমিউট করে হচ্ছে সমস্যাটা বলো। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখো ম্যাথটা কিন্তু আমার আবার আগের মতো হয়ে গেল। ম্যাথটা আবার আগের মতো হয়ে গেল না? আমরা কিন্তু এই ম্যাথে আবার ফেরত আসলাম, ভালো করে খেয়াল করো। এই যে দ্রাবক দিয়ে ম্যাথগুলো করতেছিলাম, তো এক্স্যাক্টলি আমার সবগুলো ম্যাথই সেম, আমাকে ওই পর্যায়ে আনতে হবে। তাহলে এবার হচ্ছে আমি 50°C খুব সহজে করতে পারবো। তাহলে আমার 50°C 100 গ্রাম পানি বা 100 গ্রাম দ্রাবক আর কি, এখানে যেহেতু পানি আছে, 100 গ্রাম পানি হচ্ছে সম্পৃক্ত করে, দেখো 50°C 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করে কত গ্রাম? 85 গ্রাম। সেটা লিখে ফেলো, 85 গ্রাম। আর এই দ্রাবকটা এখন আমার কাজে লাগাইতে হবে 31.25 গ্রাম। এই যে 31.25 গ্রাম পানি আমার সম্পৃক্ত করবে কতটুকু? সাধারণ ঐকিক নিয়ম 85 গুণ 31.25 ডিভাইডেড বাই 100। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসে? এটা ক্যালকুলেশন করে আসে হচ্ছে আমার 26.56 গ্রাম। 26.56 গ্রাম। তাহলে ভালো করে খেয়াল করো, এতক্ষণ ধরে কিন্তু আমরা শীতলীকরণের যে ম্যাথগুলো দেখলাম, সেখানে আমাদের দ্রাব্যতা কমে যাচ্ছিল, অর্থাৎ আমার সেখানে কিছুটা অধঃক্ষেপ পড়তেছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখো আমরা কি করছি? তাপমাত্রা বাড়াইছি।
ভালো করে দেখো, আমরা কি করছি, তাপমাত্রা বাড়াইছি, তার মানে আমার থাকতে পারে হচ্ছে এইটা। দেখো ভালো করে, আমরা এতক্ষণ ধরে যেটা সলভ করতেছিলাম, এখানে দেখো এই মাত্রাতে দেখো, এই যে আছে এতটুকু, থাকতে পারে এতটুকু, আমাদের কি ক্যাপাসিটি কমে যাচ্ছিল যখন আমরা তাপমাত্রা কমাচ্ছিলাম, কিন্তু যখন আমরা তাপমাত্রা বাড়াবো তখন আমাদের ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ আছে এতটুকু, আছে এতটুকু, থাকতে পারে এতটুকু। তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি ক্যাপাসিটি ফুলফিল করতে চাইলে তখন আমাকে কি করতে হবে, দ্রব্য যোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে এইটাই কিন্তু প্রশ্নে চাইছে, কত গ্রাম দ্রব্য যোগ করা লাগবে। তাহলে যোগ করতে হবে কতটুকু, এই 26.56 থেকে আমার 18.75 এটা বের করা লাগবে। তাহলে এটা বের করলে কত আসে, বিয়োগ করলে 7.81 গ্রাম। বোঝা গেছে? কি অবস্থা মিনার ভাই, কেমন চলে দিনকাল? কেমন আছিস? তুই কি রেকর্ড করতেছিস নাকি? রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে নে, পরে কথা হবে, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, তাহলে আগের ম্যাচে আর কারো কোনো সমস্যা আছে থাকলে আনমিউট করে বলতে পারো, অথবা চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা পরের ম্যাথে যাই। এটাতেও কিন্তু অনেকটা সেম ধরনের জিনিস। আমাদের আগের ম্যাথটা যেটা ছিল, আগের ম্যাথটাতে আমরা কি করছি, একটা লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারের দিকে গেছি। এইখানে আমরা কি করব, উল্টাটা। দেখো, আমরা বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাব। তাহলে আগেরটা যা ছিল এইটাও সেমই থাকবে, শুধু আমাকে কি করতে হবে, এইখানে অধক্ষেপ পড়বে, অর্থাৎ দ্রব্য বেরিয়ে আসবে, আর আগেরটাতে আমাকে দ্রব্য যোগ করতে হইতো। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, করে হচ্ছে আমাকে ইনবক্সে দিয়ে দিবা। আচ্ছা, এখানে আছে, আচ্ছা ওটা আমি কেটে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো। (35°C) তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 25 গ্রাম পার 100 গ্রাম পানি। তাহলে 50 গ্রাম দ্রবণের সাথে আরো 50 গ্রাম যদি পানি মিশাই, তাহলে লবণের শতকরা পরিমাণ কত? এই ম্যাথটা কিন্তু আমাদের জন্য একটু অন্যরকম চলে আসছে। আমরা এতক্ষণ ধরে কতটুকু যোগ করতাম অথবা কতটুকু অধক্ষেপ পড়তো সেটুকু বের করতাম, কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করা শুরু করে দিই। কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ, খুব মনোযোগ দিয়ে দেখো। দ্রাব্যতা 25 গ্রাম পার 100 গ্রাম পানি। তাহলে এইখান থেকে আমার কাজটা শুরু করতে হবে। তাহলে কত ডিগ্রি, এখানে তাপমাত্রা কোনো ফ্যাক্ট মানে ইফেক্ট ফেলবে না, কারণ হচ্ছে দেখো তাপমাত্রা কিন্তু একটাই, ওই তাপমাত্রাতেই আমাদের একটা পাত্রের মধ্যেই সম্পূর্ণ কাজকর্ম হচ্ছে। তাহলে আমি তাপমাত্রাটা এখানে নেগলেক্ট করতে পারি। তাহলে 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি এর মধ্যে আছে 25 গ্রাম দ্রবণ। 100 গ্রাম পানির মধ্যে আছে 25 গ্রাম দ্রবণ। তাহলে এখানে দ্রবণের পরিমাণ কত হবে, এতক্ষণ ধরে তো শিখে আসছো সেটা। তাহলে এখানে আমার দ্রবণের পরিমাণ হচ্ছে 100 যোগ 25, ভালো করে খেয়াল করো, এইটুকু অংশ হচ্ছে আমার দ্রবের পরিমাণ, এইটুকু অংশ হচ্ছে আমার দ্রাবকের পরিমাণ। তাহলে আমার দ্রবণের পরিমাণ হচ্ছে 100 যোগ 25, অর্থাৎ 125 গ্রাম। এইবার দেখো 50 গ্রাম দ্রবণের সাথে 50 গ্রাম পানি, তাহলে আমি কিন্তু এখানে দ্রবণের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে এটা রেফারেন্সে এখন আমি বাকি হিসাব নিকাশ করতে পারবো। তাহলে দেখো 125 গ্রাম দ্রবণে দ্রব আছে কতটুকু, দ্রব আছে হচ্ছে 25 গ্রাম। 125 গ্রাম দ্রবণে দ্রব আছে 25 গ্রাম। তাহলে 50 গ্রাম দ্রবণে কতটুকু থাকবে, এটা তো আমার বের করতে হবে। 50 গ্রাম দ্রবণে কি থাকবে, তাহলে ঐকিক নিয়মে আমরা
একদম পানির মতো করে বের করে ফেলতে পারবো। তাহলে 25 গুণ 50 ডিভাইডেড বাই 125 গ্রাম। তাহলে এখান থেকে আমার কত বের হয়ে আসবে? 10 গ্রাম বের হয়ে আসবে। ফাইন। এইবার হচ্ছে কিন্তু আমার ম্যাথটা একটু অন্যদিকে ঘুরে গেল। এবার আমি কি করছি? দ্রবণে আবার 50 গ্রাম পানি মিশাই দিছি। আমার দ্রবের পরিমাণ আমি বের করে ফেললাম। এখন আমি বের করব হচ্ছে দ্রাবকের পরিমাণ। তাহলে ভালো করে খেয়াল করো, সরি দ্রাবকের না, দ্রবণের আর কি, নতুন দ্রবণের। তাহলে আমার নতুন দ্রবণটা যেটা হবে, নতুন দ্রবণ যেটা হবে সেটা কত গ্রাম হবে? আগেরটা ছিল 50, তার সাথে 50 গ্রাম পানি মিশাইছি। তাহলে আমার টোটাল কত হচ্ছে? 100 গ্রাম। এখন ভালো করে খেয়াল করো যে আমি এই আগেরটাতে ধরো যে আমার এতটুকু ছিল, 50 গ্রাম দ্রবণ ছিল আর কি, এর মধ্যে 10 গ্রাম একটা দ্রব ছিল, 10 গ্রাম হচ্ছে আমার দ্রব ছিল। ফাইন। এইটার মধ্যে আমি কি মিশাচ্ছি সেটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, এই চিত্রটা বোধহয় কিছু ভুল আছে। ও না, ভুল নাই, এটা হচ্ছে জাস্ট এই দ্রাব্যতাটা আর কি দেখানো হয়েছে। তো এবার দেখো আমি কি করতেছি, এখানে জাস্ট 50 গ্রাম পানি মিশাচ্ছি। তাহলে কি আমার এই যে দ্রবের পরিমাণের কোনো চেঞ্জ হবে? শুধুমাত্র দ্রবণটা ধরো 100 গ্রাম হইলো, কিন্তু দ্রবটা তো সেই 10 গ্রামই থাকলো। ভালো করে খেয়াল করো যে দ্রবের কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না। আর আমার দ্রবণের শতকরা পরিমাণ কেমনে বের করে? দ্রবণের শতকরা পরিমাণ হচ্ছে বের করে, দেখো, দ্রবণের শতকরা পরিমাণ। এটা কেমনে বের করে? এটা বের করে হচ্ছে দ্রব বাই দ্রবণ ইনটু 100%। সহজ সূত্র। তাহলে এখানে আমার দ্রবণ কত আর দ্রব কত? দ্রব তো 10 ফিক্সড, আর দ্রবণ হচ্ছে 100 ইনটু 100 সমান হচ্ছে 10%। বোঝা গেছে? কোনো অসুবিধা আছে? আচ্ছা, যে কোনো অসুবিধা থাকলে বলতে পারো কিন্তু। আচ্ছা, এটা এখানে করে দেয়া আছে। এবার দেখো, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার কি বলছে দেখো, 85°C তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডকে 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। খুব মন দিয়ে খেয়াল করো প্রশ্নটা, এটা ইম্পর্টেন্ট আছে। 250 গ্রাম পানিতে, 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে, তার মানে আমার দ্রাবকের পরিমাণ এখানে পেয়ে গেলাম। 25°C শীতল করলে কি পরিমাণ অধঃক্ষিপ্ত হবে? তাহলে 85°C তাপমাত্রা আমার দ্রাব্যতা দেয়া আছে, আর 25°C তাপমাত্রা দেয়া আছে। তাহলে আমরা এতক্ষণ ধরে এই টাইপের ম্যাথই এতক্ষণ ধরে করতেছি, কিন্তু দেখো আমাদের চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না? কিছু ম্যাথ দেখে কঠিন লাগতেছে কিন্তু আসলে সহজ, কিছু ম্যাথ দেখে সহজ লাগতেছে কিন্তু আসলে একটু কঠিন। কঠিন বলতে কিছু হয় না, 2 একবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায়। তাহলে এখানে আমি কি করব? এতক্ষণে ধরতেই পারছো আমি শিওর। এখানে আমাকে করতে হবে, প্রথমে 85°C তাপমাত্রায় যেই পরিমাণ দ্রব আছে সেটা বের করতে হবে। তারপরে 25°C তাপমাত্রায় কি পরিমাণ দ্রব থাকতে পারে সেটা বের করতে হবে। তাহলে যেটুকু আছে, যেটুকু থাকতে পারে, এই দুইটার পার্থক্যটাই তো হচ্ছে কতটুকু দ্রবীভূত অধঃক্ষিপ্ত হবে, এটাই তো। তাহলে 85°C তাপমাত্রায় আমার 100 গ্রাম পানিকে 100 গ্রাম পানিতে দ্রব থাকতে পারে হচ্ছে 51.1 গ্রাম। কোত্থেকে পাইলাম দেখো? এই যে দ্রাব্যতা থেকে পাইলাম। তাহলে 250 গ্রাম পানিতে কতটুকু থাকতে পারবে? ঐকিক নিয়ম না? এটা তো অবশ্যই পারবো আমরা। 51.1 ইন্টু 51.1 ইন্টু 250 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? ক্যালকুলেট করলে আসে হচ্ছে 127.75 গ্রাম। আচ্ছা, আমার ক্যালকুলেশনে কোনো ভুল থাকলে তোমরা কমেন্টে হচ্ছে কিন্তু জানাই দিও, ঠিক আছে? অনেক সময় আমিও তাড়াহুড়ার জন্য ধরো যে কোনো ভুল হইতে পারে। তো লাইভে যারা আছো তোমরাও চাইলে জানাইতে পারো, যারা ইউটিউবে রেকর্ডেড দেখতেছো তোমরা হচ্ছে কমেন্টে একটু কষ্ট করে জানাই দিও, তাহলে আমি এটা ঠিক করে দিব। আচ্ছা, এরপরে তাহলে 25°C তাপমাত্রা আমরা দেখি কতটুকু থাকতে পারে। তো 25°C তাপমাত্রায় 100 গ্রাম পানিতে
থাকতে পারে হচ্ছে 100 গ্রাম পানিতে থাকতে পারে 34 গ্রাম। 100 গ্রাম পানিতে থাকতে পারে হচ্ছে 34 গ্রাম। তাহলে 250 গ্রাম পানিতে কতটুকু থাকতে পারবে? 250 গ্রাম পানিতে সাধারণ ঐকিক নিয়ম 34 গুণ 250 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে এটা কত হয় ক্যালকুলেট করলে? ক্যালকুলেট করলে হয় হচ্ছে 85 গ্রাম। তাহলে দেখো এইটুকু হচ্ছে আছে, এইটুকু হচ্ছে থাকতে পারে। তাহলে অধক্ষিপ্ত হবে কতটুকু? চ্যাট বক্সে লিখো দেখি। তাহলে অধক্ষিপ্ত হচ্ছে আমার 42.75 গ্রাম। এটা হচ্ছে আমার আনসার। তাহলে ম্যাথগুলো খুব সহজ না? বুঝতে পারতেছো তো? আচ্ছা, ঠিক আছে। এবার আসি আমরা পরেরটাতে। এটা এখানে দেয়া আছে। কি বলছে? মন দিয়ে পড়ো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এত, 45 ডিগ্রিতে এত। তাহলে 250 গ্রাম লবণের দ্রবণ যদি শীতল করি আমরা, তাহলে কি পরিমাণ কেলাসিত হবে? 250 গ্রাম লবণকে যদি শীতল করি, তার মানে দেখো এখানে কিন্তু লবণের দ্রবণ বলছে। এই লবণ দেখে সবাই করে কি ভাবে যে এখানে দ্রব বুঝাইছে, কিন্তু আসলে না। এই 250 গ্রাম কিন্তু হচ্ছে আমার দ্রবণ। ঠিক আছে, এই জন্য প্রশ্নটা কিন্তু খুবই ছোট, কিন্তু প্রশ্নটা ঠিকভাবে পড়তে হবে। তাহলে আগে আমরা বের করি যে 45, যেহেতু শীতল করা বুঝাইছে, তার মানে আমাকে কিন্তু বেশি থেকে কমের দিকে যাইতে হবে। তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রবণ কতটুকু সেটা আগে বের করো। তাহলে দ্রবণ হচ্ছে 137 গ্রাম। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার দ্রবণ হচ্ছে 137 গ্রাম। এখন আসো হচ্ছে যে 137 গ্রাম দ্রবণে 137 গ্রাম দ্রবণে যখন আমি তাপমাত্রাটা কমাবো তখন কতটুকু কেলাসিত হবে? ভালো করে খেয়াল করো তো। এই যে এইটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাচ্ছে না? জিনিসটা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। 100 গ্রাম পানি তো থাকবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। পানি তো কখনো চেঞ্জ হবে না, 100 গ্রামই থাকবে। তো যখন আমার 45 ডিগ্রি সেলসিয়াস, তখন ভিতরে থাকলো 37 গ্রাম, যেটা সম্পূর্ণ দ্রবীভূত অবস্থায় থাকলো। কিন্তু যখনই আমি তাপমাত্রা কমাইলাম, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে গেলাম, তখন কি হবে? একটু অংশ অধঃক্ষেপ হয়ে যাবে। কতটুকু অধঃক্ষেপ হবে? যতটুকু এর ক্যাপাসিটি আছে সেইটুকু গলে যাওয়ার পর অবশিষ্টটা অধঃক্ষেপ হয়ে যাবে। তাহলে এটার ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি হচ্ছে 28 গ্রাম, অর্থাৎ 28 গ্রাম কিন্তু দ্রবীভূত হয়ে গেল। তাহলে বাকি থাকতেছে কতটুকু বা কেলাসিত হচ্ছে কতটুকু? 37 মাইনাস 28 না? এইটাই হচ্ছে আমার এখানে লিখতে হবে। তাহলে 37 মাইনাস 28 গ্রাম। তাহলে আমার 250 গ্রামে কতটুকু হচ্ছে? খুবই সহজ ম্যাথ, কিন্তু বুঝতে হবে জিনিসটা। তাহলে 250 গ্রামে হচ্ছে আমার 37 মাইনাস 28 মানে হচ্ছে 9। তাহলে 9 গুণ 250 ডিভাইডেড বাই 137 গ্রাম। তাহলে এখান থেকে আমার আনসার আসতেছে 16.42 গ্রাম। ওকে, সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে, এই যে এখানে দিয়ে দেয়া আছে। তো মেথড 2 একটা আছে, এটা তোমরা হচ্ছে বাসায় ট্রাই করবা। তো এই যে দেখো এখানে কিন্তু একটা ছোট্ট নোট আছে। নোটটা কি? যদি দ্রাবক আমার দেয়া থাকে তাহলে আমরা দুই স্টেপে কাজ করব। এক হচ্ছে উচ্চ তাপমাত্রায় দ্রব বের করব, দুই হচ্ছে নিম্ন তাপমাত্রায় দ্রব বের করব। তাহলে কি হবে? একটার সাথে আরেকটা বিয়োগ করলেই কাজ শেষ। আর যদি দ্রবণ দেয়া থাকে তাহলে দ্রাবক বের করে কাজ করব, অর্থাৎ দ্রাবকটা বের করার পর সাথে সাথে আমরা আবার 1 নাম্বার স্টেপে ফেরত যাব। সহজ জিনিসগুলা। আচ্ছা, এই ম্যাথটা দেখো কি বলছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে
বাষ্পীভূত করলে 5 গ্রাম দ্রব অবশেষ হিসেবে পাওয়া যায়। এই তাপমাত্রায় একই লবণের 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব লাগবে? মন দিয়ে খেয়াল করো জিনিসটা। 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, এইটাকে বাষ্পীভূত করলে 5 গ্রাম দ্রব পাওয়া যায়। তাহলে বলো দেখি এখানে দ্রাবক কতটুকু থাকবে? চ্যাট বক্সে লিখো দ্রাবক কতটুকু থাকবে। আচ্ছা, তো আমরা একবারে আর কি করতে পারি, তো একবারে আর কি করে দেখাচ্ছি। তো ধরো যেহেতু আমাদের 100 গ্রাম নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করি। তাহলে 25 গ্রাম দ্রবণকে ডিরেক্ট দ্রবণে দ্রব লিখলেও হয় আর কি। 25 গ্রাম দ্রবণে দ্রব হচ্ছে 5 গ্রাম। তাহলে 100 গ্রামে কত হবে? 100 গ্রামে হবে হচ্ছে 5 গুণ 100 ডিভাইডেড বাই 25। তাহলে 25 4 হইলে 20 গ্রাম। তাহলে এই যে দেখো 100 গ্রাম দ্রবণে তাহলে দ্রাবক কতটুকু থাকলো? এই 100 গ্রাম দ্রবণে, এই 100 গ্রাম দ্রবণে দ্রাবক 100 গ্রাম দ্রবণে দ্রাবক কতটুকু থাকতেছে? 100 মাইনাস 20 গ্রাম, অর্থাৎ 80 গ্রাম। এই যে এখন 80 গ্রাম নিয়ে আমার বাকি কাজ করতে হবে। যেমন 100 গ্রাম পানিকে, এই যে দেখো 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে লাগে 40 গ্রাম। তাহলে এখন আমি ডিরেক্ট 30 ডিগ্রি সেলসিয়াসে হিসাব করতে পারবো। 100 গ্রাম পানিকে মানে পানিতে আর কি দ্রব দরকার হয় 40 গ্রাম, অতএব 80 গ্রামে কত দরকার হবে? 80 গ্রাম পানিতে দ্রব কতটুকু দরকার হবে? অর্থাৎ 40 গুণ 80 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? 32 গ্রাম। এখন চিন্তা করো আবার আগের মতো, আছে এতটুকু, দরকার এতটুকু, এটা ক্যাপাসিটি আর কি, ক্যাপাসিটি। তাহলে অ্যাড করতে হবে কতটুকু? দ্রব যোগ করতে হবে কতটুকু? তাহলে দ্রব যোগ করতে হবে 32 মাইনাস 20 অর্থাৎ 12 গ্রাম। শেষ, এটাই আনসার। তাহলে ম্যাথগুলো সহজ না? তাহলে তোমাদের এই রিলেটেড কিন্তু এই ধরনের ছোট ছোট ম্যাথ এইচএসসি তে অথবা কলেজে আসতে পারে। এরপরে আমরা যখন সিকিউ প্র্যাকটিসে যাব তখন কিন্তু আরো অনেক কিছু শিখব। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো। আর যারা রেকর্ডেড ক্লাস করতেছো তোমরা হচ্ছে যে কোনো সমস্যা থাকলে ইনবক্সে জানাই দিবা। আর বাকি কোর্সের আপডেট সবাই হচ্ছে মেসেঞ্জার গ্রুপে এবং ফেসবুক গ্রুপে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।